আচ্ছা, আগের দিনকে আমরা সেট সম্বন্ধে জেনেছিলাম, বিভিন্ন সেট নিয়ে আমরা পড়েছিলাম। আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটস। যে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি সেটের। তো এখানে বলছে যে লেট লেট A and B be non-empty sets. Be non-empty sets. তাহলে বলছে the Cartesian product of A and B denoted by A cross B and is defined by A cross B is equal to ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A comma B such that A belongs to capital A আর B belongs to capital B। সাধারণত সেটের ডেফিনেশন দিয়ে আমরা কিছু বুঝতে পারি না। আমরা যদি এক্সাম্পল একটা তুলে নিই, তাহলে এক্সাম্পল তুললে আমরা জিনিসটা বুঝতে পারবো যে হোয়াট ইজ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। ধরা যাক এ হচ্ছে একটা সেট 1 2 3, বি হচ্ছে একটা সেট A comma B। তাহলে আমাকে বের করতে হচ্ছে A ক্রস B। A ক্রস B কী হবে? A ক্রস B মানে হবে হচ্ছে 1A 1B 2A 2B and 3A 3B। তাহলে এইরকমভাবে পেয়ার ওয়াইজ যখন সেটকে রিপ্রেজেন্ট করা হয়, এগুলো এক একটা কিন্তু এলিমেন্ট। A ক্রস B সেটের এইগুলো হচ্ছে এক একটা সব এলিমেন্ট। তাহলে B ক্রসে কী হবে? বি ক্রসে যেটা হবে সেটা হচ্ছে সেক্ষেত্রে আগে বির এলিমেন্ট থাকবে, মানে A comma 1 A comma 2 A comma 3 B comma 1 B comma 2 B comma 3। তাহলে এই হচ্ছে আমাদের বি ক্রসে এই সেটটা। তো আমরা যখন ক্লাস 9 10-এ যখন গ্রাফ করেছি, গ্রাফ করলে আমরা তখন দেখেছি যে 3,4 এটা একটা পয়েন্ট, আবার 4,3 এটা একটা পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্ট কি সেম পয়েন্টকে ইন্ডিকেট করে নাকি আলাদা আলাদা পয়েন্টকে ইন্ডিকেট করে? না, তো আলাদা আলাদা পয়েন্টকে ইন্ডিকেট করে। তাহলে এখানেও ঠিক তাই, কিন্তু যে 1, A আর A, 1 এই দুটো কিন্তু সেম নয়। তাই আমরা বলতে পারি যে A ক্রস B ডেফিনেটলি নট ইকুয়াল টু বি ক্রসে কতগুলো সার্টেন সেট ছাড়া। যদি একই সেট যদি এ সেটের সঙ্গে ক্রস প্রোডাক্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো দুটো ইকুয়াল হবে, কারণ এ সেটের সঙ্গে এ সেট ক্রস প্রোডাক্ট মানে 1, 1 1, 2 1, 3 2, 1 2, 2 2, 3 3, 1 3, 2 3, 3। আবার উল্টো দিকেও এ ক্রসে ওটা। তাই সুতরাং দুটো সেট যদি ইকুয়াল হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এ ক্রসে আবার এ ক্রসে সমান বলতে পারি। তো এই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। তো দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্টটা আমাদের কিসের জন্য জানা দরকার? না, এইখান থেকে কিন্তু আমরা রিলেশান পাবো। রিলেশান পাবো বলতে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম ভাবতে পারি জিনিসটাকে আমরা, যে এটা আমার একটা সেট এ সেট, এটা আমার একটা সেট বি সেট। তো এই সেটটাকে আমরা এ ভাবছি, এটা হচ্ছে আমার এ সেট, এই সেটটা হচ্ছে আমার বি সেট। তাহলে এ সেটে আমার এলিমেন্ট কে কে ছিল? 1 ছিল, 2 ছিল, 3 ছিল। আর বি সেটে আমার এলিমেন্ট কে কে আছে? এ আছে, বি আছে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখলাম যে এ থেকে 1 এর সঙ্গে এ একবার রিলেট হচ্ছে,
ওয়ানের সঙ্গে বি একবার রিলেট হচ্ছে, 2 এর সঙ্গে এ রিলেট হচ্ছে, 2 এর সঙ্গে বি রিলেট হচ্ছে, 3 এর সঙ্গে এ রিলেট হচ্ছে এবং 3 এর সঙ্গে বি রিলেট হচ্ছে। তাহলে এরকমভাবে আমরা 3 দুগুণে 6টা সেট, এখানে 6টা এলিমেন্ট যেগুলো ছিল সেই এলিমেন্টগুলোকে আমরা পেয়েছি। এখানে এলিমেন্টগুলোকে পেয়েছি এ ক্রস বি, 1A 1B 2A 2B 3A 3B এগুলোকে পেয়েছি। তাহলে এইখান থেকে আমাদের চলে আসছে হচ্ছে রিলেশন। তো এই পেজটাকে আমরা সেভ করি। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে রিলেশন। একদম আমাদের আসবে রিলেশন। তো রিলেশন ব্যাপারটা কি? রিলেশন ব্যাপারটা হচ্ছে এটাই যে বলছে লেট এস অ্যান্ড টি be two non-empty sets, be two non-empty, মানে কিছু না কিছু থাকবে এর মধ্যে। রিলেশন রো, রিলেশনটাকে ইন জেনারেলি আমরা রো দিয়ে ডিনোট করি। রোটা এরকম লিখতে হয়, এটাকে বলা হয় রো, উচ্চারণটা হবে এরকম একটা গ্রিক অ্যালফাবেট। রো বিটুইন এস and t is a rule, that associates some or all of the elements or all of the elements of S with elements of T, with elements of T। তারপরে এখানে মেনলি রিলেশন মানেই তো আমরা জানি যে দুজনের মধ্যে একটা সম্পর্ককে বোঝায়, সে মা মেয়ে হোক, ছেলে বাবা হোক। ঠিক তেমনিভাবে এখানে দুটো এলিমেন্টের মধ্যে রিলেশন, এবং সেই রিলেশনগুলোকে আমাদের কোথায় থাকবে না, রিলেশনটা থাকবে হচ্ছে দুটো কার্টেসিয়ান প্রোডাক্টের মধ্যে। এই যে আমরা ধর এখানে বললাম যে এস হচ্ছে একটা সেট, ধরা যাক হচ্ছে এস সেটটা হচ্ছে আমাদের 1,2, আর টি সেট হচ্ছে আমাদের এ, বি। তাহলে আমরা যখন এস ক্রস টি করছি, তাহলে এস ক্রস টি আমি কি পাচ্ছি? আমি তো পেয়ার পাচ্ছি। কি পেয়ার পাচ্ছি না, 1-এর সঙ্গে এ, 1-এর সঙ্গে বি, 2-র সঙ্গে এ, 2-র সঙ্গে বি। তাহলে আমরা এটা বলতে পারি যে 1 রিলেটেড টু এ, আবার একই রকমভাবে 1 রিলেটেড টু বি, 2 রিলেটেড টু এ, 2 রিলেটেড টু বি। তো এইভাবে আমরা দুটো এলিমেন্টকে তারা কে কার সঙ্গে রিলেটেড এটাকে আমরা এক্ষেত্রে দেখতে পাই। এখন রিলেশনের কিন্তু কিছু ভাগ আছে। ফার্স্টে যেটা আমাদের আসবে দ্যাট ইজ রিফ্লেক্সিভ। নাম্বার 1-এ আসবে রিফ্লেক্সিভ রিলেশন। রিলেশনটা শর্টে লেখা হয় REL, মাথায় এন দিয়ে দুটো ডট। তো রিফ্লেক্সিভ রিলেশন কোন রিলেশনকে বলছে না, রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে সেটাই যে ইফ A belongs to
একটা সাপোজ একটা এক্স এর মধ্যে আছে, তাহলে এ রো এ এটাও যদি সেই এক্স এর মধ্যে বিলংস করে তখন আমরা দেন রো ইজ রিফ্লেক্সিভ এটা আমরা বলবো। একটা এক্সাম্পল দিই তাহলে বোঝা যাবে। হচ্ছে এমন বলা হলো যে সেট অফ অল ইন্টিজার্স আছে, সেট অফ অল ইন্টিজার্স আছে। এই সেট অফ অল ইন্টিজার্সের ক্ষেত্রে আমরা একটা রিলেশন নিচ্ছি, এমন রিলেশনটা হচ্ছে বলছে যে a মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 5। আমি এই সেট অফ অল ইন্টিজার্সের মধ্যে এই সেটটা এই যে ক্রাইটেরিয়াটা দেওয়া হলো এই ক্রাইটেরিয়ার রেসপেক্টে যেটা রিফ্লেক্সিভ না রিফ্লেক্সিভ নয় এটা ডিপেন্ড করবে কার উপরে। আমি এই সেট অফ অল ইন্টিজার্সের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলে নিই, তো সেট অফ অল ইন্টিজার্স সব যে কোনো সংখ্যা, যে সংখ্যা আমার মাথায় আসছে আমি একটা সংখ্যা তুলে নিলাম, তাহলে 2√2 এটা কি ইমপ্লাইজ করবে, a মাইনাস বি মানে 2 মাইনাস 2 দ্যাট ইজ 0, এবং 0 ডেফিনেটলি সেটা কি ডিভিজিবল বাই 5, 0কে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারলাম কি না এই যে জেড যে ইন্টিজার যে সেটটা দেওয়া হয়েছিল, এই যে রিলেশনটা আমাদের দেওয়া হয়েছে, এই রিলেশনের রেসপেক্টে জেড হচ্ছে রিফ্লেক্সিভ। ঠিক আছে, নাম্বার 2 যেটা আমাদের আসবে দ্যাট ইজ সিমেট্রিক। সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশনটা কি বলছে, ইফ a, b belongs to x, then if a row b implies যদি b row a হয়, then row is symmetric। এই টার্মিনোলজিগুলো কিন্তু মাথায় রাখতে হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখতে গেলে আমরা এই সেট অফ অল ইন্টিজার্সকে নিই যে 15 একটা সংখ্যা, 10 একটা সংখ্যা, বিলংস টু জেড। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 5 ডিভিজিবল বাই 5। আবার যদি ঘুরিয়ে দেখি 10 মাইনাস 15 মাইনাস 5 এটাও তো ডিভিজিবল বাই 5 নাকি, -1 হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এটাই যে 15 রো 10 ইমপ্লাইজ করছে 10 রো 15। তাহলে আমরা এখানে বলতে পারি রো ইজ সিমেট্রিক। স্যার একটু দাঁড়ান, একটু লিখে নি। হ্যাঁ, একটু বাকি আছে। হলে বলবি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের কি বলছে, নেক্সট পেজে লাস্ট যেটা আসছে দ্যাট ইজ ট্রানজিটিভ। নাম্বার 3 আসছে আমাদের ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশনটা কি? ট্রানজিটিভ রিলেশন বলছে ইফ a b c belongs to x, then if
এ রো বি কমা বি রো সি ইমপ্লাইজ করছে এ রো সি, দেন রো ইজ কল্ড ট্রানজিটিভ। তার মানে কি উদাহরণ দিতে পারি আমরা, ধর 10, 15 আর 20, এটা বিলংস টু জেড, এরকম তিনটে এলিমেন্ট আছে। তা আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে যে 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 5, রিলেশনটা হোল্ড করছে। আবার 20 মাইনাস 15 5 দিয়ে ডিভিজিবল, এটাও রিলেশনটা হোল্ড করছে। তাহলে 10 মাইনাস 20 বা 20 মাইনাস 10, এটাও 10, এটাও তো 5 দিয়ে ডিভিজিবল যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, দেখলাম হচ্ছে এটাই যে 10 রো 15 কমা 15 রো 20 ইমপ্লাইজ করছে 10 রো 20। তাহলে আমরা এই ক্ষেত্রে, হ্যাঁ স্যার বলছিলাম এই পাশে 10, 15, 20 তারপর রিলেশনের চিহ্ন, তার পাশে এটা কি? এই যে এইটা একদম এই সাইডে, এখানে না এইদিকে না, এই পাশে, একদম একদম এই পাশে। হ্যাঁ, 10, 15, 20 রিলেশনের চিহ্ন, জেড তার জেড পাশে, জেড হ্যাঁ এটা, জেড হ্যাঁ জেড 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 ওটা জেড। আচ্ছা ঠিক আছে। জেডটাকে এরম ভাই কেটে দিতে হয়, মানে এর মাঝখান দিয়ে, মানে জেডটা এরম লিখে না, এখানে হ্যাঁ, ডবল দাগ দিতে হয়। ও আচ্ছা সেট অফ অল আচ্ছা ইন্টিজার্সকে বোঝাতে গেলে এটা হয়। আচ্ছা। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে রিলেশন। মাথায় রাখতে হবে যে ইফ ইফ a relation holds all above three relation is called equivalence relation. Equivalence relation, তাই ইকুইভ্যালেন্স রিলেশন আমি কোন রিলেশনকে বলবো? ইকুইভ্যালেন্স রিলেশন আমরা সেই রিলেশনকে বলবো যে রিলেশনের ক্ষেত্রে আমরা এই তিনটে রিলেশনকেই হোল্ড করাতে পারি। অর্থাৎ কোনো একটা রিলেশন যদি তিনটে রিলেশনকেই হোল্ড করে, তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই রিলেশনকে ইকুইভ্যালেন্স, মানে মোদ্দা কথা তিনটে রিলেশন মানে রিলেশনটা নাম্বার 1 রিফ্লেক্সিভ হবে, নাম্বার 2 রিলেশনটা সিমেট্রিক হবে, নাম্বার 3 রিলেশনটা ট্রানজিটিভ হবে। এই তিনটেই যদি হোল্ড করে কোনো রিলেশন, তাহলে আমি সেই রিলেশনটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। এগুলোকে আমি জাস্ট একটু বলে বলে চলে যাচ্ছি, তার কারণ আমাদের এই জিনিসগুলো একটু জাস্ট লাগবে, আহামরি কিছু লাগবে না। নেক্সট পেজে যাই। কিছু এক্সাম্পল দেওয়া যায়। এরপরে যেটা আসছি আমরা, দ্যাট ইজ ম্যাপিং। তাহলে প্রথমে দেখলাম সেট, তারপরে দেখলাম কার্তেশিয়ান প্রোডাক্ট, কার্তেশিয়ান প্রোডাক্টের পরে এলো রিলেশন, এবং রিলেশনের পরে আসছে ম্যাপিং। ম্যাপিংটা কি বলছে? বলছে লেট এ অ্যান্ড বি
B two non-empty sets. If F is a relation, F is a relation between A and B, between A and B, then an element X of A may be related to one element or no element, more than one কিন্তু বললো না, or many element, or many element of B by the relation F. ব্যাপারটা কি বলতে চাইলো? ব্যাপারটা বলতে চাইলো যে এখানে আমার একটা সেট আছে, এখানে আমার একটা সেট আছে, এটা ধরা যাক হচ্ছে আমার এ সেট, এটা আমার বি সেট, এর মধ্যে যে রিলেশনটা কাজ করছে রিলেশনটা হচ্ছে এফ। বলছে এখানকার একটা এলিমেন্ট, সেই এলিমেন্টটা দেখা গেল যে এখানকার কোনো একটা এলিমেন্টের সঙ্গে রিলেট করলো, এখানকার কোনো এলিমেন্ট দেখা গেল সে কারোর সঙ্গে করলো না, বা আর একটা এলিমেন্ট দেখা গেল এখানকার অনেকগুলোর সঙ্গে করলো, এখানকার দুটো এলিমেন্টের সঙ্গে, মোর দ্যান ওয়ান এলিমেন্ট। তাহলে এই কথাটা বললো ওরা যে কেউ হয়তো একটার সঙ্গে করছে রিলেট, কেউ হয়তো রিলেট করছেই না কারোর সঙ্গে, আর কেউ হয়তো একাধিক করছে। তো রিলেশনটা এরকম হতে পারে। তাহলে এই তিনটের মধ্যে কোনটা হবে না, বলছে যে এ রিলেশন F with the property that each element x of A is related to exactly one element, y of B is said to be a mapping, mapping from A to B, তার মানে ম্যাপিং হতে গেলে কি হতে হচ্ছে, তার মানে আমাকে যে এখানকার একটা এলিমেন্টের সঙ্গে এই এক্স অফ এ ওয়াই অফ বি, মানে এখানকার একটার সঙ্গে এখানকার একটা রিলেটেড হতে হবে, তবেই সেটাকে আমরা ম্যাপিং বলছি। মানে এখানকার একটা দুটো হলে কিন্তু সেটা ম্যাপিং হবে না। আর এই ম্যাপিংকেই আমরা কিন্তু বলি আলটিমেটলি ফাংশন। এ ম্যাপিং is called function। তাহলে ফাংশন আর ম্যাপিং কিন্তু
একই জিনিস। এই ফাংশন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম কাজ করব, যেমন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলোকে কিন্তু আমরা এই ফাংশনের রেসপেক্টেই যা কাজ করা করবো, ফাংশন ছাড়া কিন্তু এটা হবে না। কিছু এক্সাম্পল এখানে দেখা যাক যে কে ম্যাপিং কে ম্যাপিং নয়, কে ম্যাপিং নয় একটু দেখা যাক কিছু এক্সাম্পল নিয়ে। যেমন এখানে আমাকে একটা এক্সাম্পল দিচ্ছে এরকম, আমাকে বলেছে যে এস হচ্ছে একটা সেট, এস সেটটা দিয়েছে 1 2 3 4, ধরা যাক এ এলিমেন্টগুলো আছে, এস সেটের মধ্যে এ এলিমেন্টগুলো আছে। টি একটা সেট, টি সেটটা দিয়েছে ধরা যাক এ বি সি, টি সেটটা দিয়েছে আমাদের এ বি সি ডি। আমাকে কতগুলো রিলেশন দিয়েছে, নাম্বার 1 রিলেশন দিয়েছে, F1 একটা রিলেশন দিয়েছে। F1 রিলেশনটা কি দিয়েছে? F1 রিলেশনটা দিয়েছে এখানে 1A 1B 2C 3C 4D। এই হচ্ছে আমাকে একটা রিলেশন দিয়েছে F1। তো একটু দেখা যাক, যদি আমরা এখানে যদি দেখি, যদি ছবিটা এখানে তুলে নিই আমরা, এটা আমার এ সেট, এটা আমার বি সেট, এ সেটে আমার যে এলিমেন্টগুলো আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমাদের কোশ্চেনটা কি এই ফাংশন দিয়ে আপনি যেটা লিখেছেন ওটা আমাদের কোশ্চেন? না আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোশ্চেন লিখিনি আমি। হ্যাঁ, এক্সাম্পলের কোশ্চেনটা কি এইটা? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, মানে এই দুটো সেট আমাকে দিয়েছে, এস একটা সেট দিয়েছে, টি একটা সেট দিয়েছে, সেটের মধ্যে একটা রিলেশন আমাকে দিয়ে দিয়েছে ওরা। অ্যাকচুয়ালি আচ্ছা একটা দুটো সেটের মধ্যে রিলেশন হতে পারে হচ্ছে টোটাল কতগুলো জানিস তো? এখানে টোটাল কটা এলিমেন্ট হবে? এস ক্রস টিতে টোটাল এলিমেন্ট কটা হচ্ছে? এস ক্রস টিতে টোটাল এলিমেন্ট হচ্ছে 4 × 4 16। হ্যাঁ তাহলে হ্যাঁ, টোটাল 16। টোটাল রিলেশন যেটা হবে, টোটাল রিলেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 16। এই যা হবে ভ্যালু, এতগুলো রিলেশন হতে পারে। আচ্ছা ঠিক আছে, মানে মোদ্দা কথা, আচ্ছা। এই সেটের যতগুলো সাবসেট হয়, এই প্রত্যেকটা সাবসেটকে আমরা একটা করে রিলেশন বলি, যে কোনো সাবসেট। তো এখানে 16টার মধ্যে এটা একটা সাবসেট তো হতেই পারে যে কোনো, তো ওরা একটা রিলেশন এটা বলেছে, ওরা F1 একটা রিলেশন। তা আমরা কি দেখতে পাচ্ছি এখানে? দেখতে পাচ্ছি 1 যাচ্ছে এতে, 1 যাচ্ছে আবার বিতে। দেখ তাহলে প্রথমের কথাই, যেটা আমাদের ম্যাপিংয়ের যেটা আমাদের প্রধান শর্ত, সেটা হচ্ছে হ্যাঁ, কি এরকম শর্ত? একটা থেকে দুটোতে যাওয়া যাবে না। যাওয়া যাবে না। তার মানে প্রথম কথা, যাবে না। দেখতেই পাচ্ছি এখানে ছবিতে একবার এতে যাচ্ছে, একবার বিতে যাচ্ছে, তার মানে এখানে দিতে বলেই যাচ্ছে। দিতে পারি, সুতরাং F1 ইজ নট এ ম্যাপিং, ম্যাপিং। S1 ম্যাপিং নয়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, আরেকটা এক্সাম্পল, আরেকটা বলছে ধরা যাক F2 দিয়েছে 1A 2B এবং 3C। এ হচ্ছে আরেকটা আমাকে দিয়েছে। তাহলে F2 দেখতে পাচ্ছি আমরা যে F2 যদি দেখা যায় এখানে, তাহলে F2 কি হচ্ছে না, F2 হচ্ছে 1 যাচ্ছে এতে, 1 এতে, 2 বিতে, 3 সিতে। 4-এর কিন্তু কোনো ম্যাপিং আসছে না এখানে। তাই যেহেতু হচ্ছে না, তাই এটাকেও ম্যাপিং বলতে পারবো না। তার কারণ এই যে আমার এই সেটটাকে বলা হয় ডোমেন সেট, আর এই সেটটাকে বলা হয় হচ্ছে কোডোমেন সেট। বলছে ডোমেন সেটের যতগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইমেজ এখানে পাওয়া যাবে, এগুলোকে বলা হয় ইমেজ।
মানে 1 এর ইমেজ 1 এর ইমেজ হচ্ছে এখানে এ, 2 এর ইমেজ হচ্ছে বি, এই অ্যাকর্ডিং টু F2, 3 এর ইমেজ হচ্ছে সি, বাট দেয়ার ইজ নো ইমেজ অফ 4 ইন কোডোমেন সেট। দ্যাটস ওয়াই F2 কেও কিন্তু আমরা ম্যাপিং বলতে পারছি না। তাহলে F2 F1 এই দুটো কিন্তু ম্যাপিং হলো না। আসছি নাম্বার 3তে, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। F3 আমাকে দিয়েছে 1B 2B 3C 4D। তাহলে এখানে যদি আমরা সেই দুটো ম্যাপিংকে তুলে নিই, দুটো সেটকে যদি তুলে নিই, ধরে যাক এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। এ সেটে আমার এলিমেন্টগুলো আছে 1 2 3 4, বি সেটে আমার এলিমেন্টগুলো আছে এ বি সি ডি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1 রিলেট করছে কোথায়, 1 রিলেট করছে বিতে, 2 রিলেট করছে বিতে, 3 রিলেট করছে সিতে, অ্যান্ড 4 রিলেট করছে ডিতে। তাহলে এই যে আমাদের ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে আমি ম্যাপিং পাচ্ছি, এবং শুধু তাই নয় যে এইখানকার 1 আর 2 এর জন্য দুটো, সেটা কিন্তু হতে পারে আমাদের এখানকার একটা দুটোই আসতে পারবে না, কিন্তু এখানকার দুটো তিনটে একটা আসতেই পারে। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কিন্তু ম্যাপিং বলবো। দেয়ারফর F3 ইজ এ ম্যাপিং। তাহলে কে ম্যাপিং আর কে ম্যাপিং নয়, মোটামুটি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার এই ম্যাপিংয়ের মধ্যে 3 ধরনের ম্যাপিং আছে। একটা হচ্ছে ম্যাপিং হচ্ছে 3 ধরনের হয়, আসছি পরের পেজে, এটাকে একটু সেভ করে দিই। ম্যাপিং 3 ধরনের হয়। নাম্বার 1 আমরা বলবো 1-1 ম্যাপিং। 1-1 ম্যাপিং এটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। 1-1 ম্যাপিংটাকে একটা হচ্ছে 1-1 ইনটু ম্যাপিং, আর একটা হচ্ছে 1-1 অনটু ম্যাপিং। 1-1 ম্যাপিং। এরপর আমাদের আসছে হচ্ছে মেনি ওয়ান ম্যাপিং। মেনি ওয়ান ম্যাপিংটা কি না, মেনি ওয়ান ম্যাপিংটা হচ্ছে, মেনি ওয়ানটাও দুভাগে ভাগ, একটা মেনি ওয়ান ইনটু ম্যাপিং আর একটা হচ্ছে মেনি ওয়ান অনটু ম্যাপিং। তাহলে প্রথমে আগে 1-1টা বুঝি, তারপরে ইনটু, তারপরে 1-1 অনটু বুঝবো, মেনি ওয়ানটা বুঝবো, তারপরে মেনি ওয়ান ইনটু বুঝবো, মেনি ওয়ান অনটু বুঝবো। তো বলতে চাইছে এটা, ধরা যাক আমি আগে 1-1টা বুঝি। ধরা যাক এটা একটা এ সেট, এটা একটা বি সেট, এটা আমাদের এ সেট, এটা আমাদের বি সেট। এ সেটে আমাদের 3টে এলিমেন্ট আছে, বি সেটে আমাদের ধরা যাক 3টে এলিমেন্টই আছে। তাহলে প্রথমত 1-1 বলতে কি বোঝায়? 1-1 বলতে তাহলে আমি দুটো ছবি আঁকছি, ওপরে একটা ছবি, নিচে একটা ছবি, এটাও এ সেট, এটাও বি সেট, একই জিনিস। এখানে আমাদের সেই 3টে এলিমেন্ট আছে, আর এইখানে এবার আমি 4টে এলিমেন্ট করে দিচ্ছি, বা এইখানে আমার 4টে এলিমেন্ট করে দিচ্ছি, এখানে আমার 3টে এলিমেন্টই থাকছে। তো আমাদের কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে এমন যে 1-1 মানে এখানকার একটার সঙ্গে এখানকার একটা, 1-1 তো দেখা যাচ্ছে এই যে কোডোমেন সেটের ক্ষেত্রে কিন্তু একটা এলিমেন্ট এখনো এক্সট্রা থেকে গেছে, যার কোনো প্রি ইমেজ নেই। হোয়ারাস এইখানে 1-1 মানে
মানে এখানে কোনো এলিমেন্ট এমন নেই যে এলিমেন্টটার কোনো পি ইমেজ পাওয়া যাচ্ছে না। তাহলে যখন এটা 1 1 তো বোঝা গেল যে 1 1 বলতে কি বোঝাচ্ছে, যে 1 1 একটার সঙ্গে একটা রিলেটেড হবে। যখন দেখা যায় যে কোডোমেন সেটে কমপক্ষে একটা এমন এলিমেন্ট পাচ্ছি যার কোনো প্রি ইমেজ নেই, তখন আমরা এই ধরনের ম্যাপিংকে বলি ইনটু ম্যাপিং। আর যখন দেখা যায় যে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আছে, তখন সেই ধরনের ম্যাপিংকে আমরা বলি অনটু ম্যাপিং। তাহলে 1 1 ইনটু মানে কি, কোডোমেন সেটে অন্ততপক্ষে একটা পড়ে থাকবে যার কোনো প্রি ইমেজ থাকবে না। আর 1 1 অনটু মানে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টেরই একটা করে প্রি ইমেজ পাবো আমি, কোথায়? ডোমেন সেটে পাবো। এটা গেল 1 1 ইন্টু 1 1 অনটু। আর মেনি ওয়ানটা কি? মেনি ওয়ান ইন্টু মেনি ওয়ান অনটু না, মেনি ওয়ানের জন্য দুটো সেট আমাদের একই রকমভাবে নিতে হচ্ছে। ধরা যাক এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট। মেনি ওয়ান, প্রত্যেকটা এলিমেন্ট এখানে আছে, এখানে ধরা যাক 4টে আছে। আবার এখানে দুটো সেট নিচ্ছি, এ সেট বি সেট। এখানে আবার অনটুর জন্য দুটো সেট নিচ্ছি, এ সেট বি সেট। ইনটু আর অনটুর কনসেপশন সেম, ইনটু আর অনটুর কনসেপশন সেম। ব্যাপারটা কি হচ্ছে এখানে? ব্যাপারটা হচ্ছে এখানে মেনি ওয়ান মানে একটা এলিমেন্ট থেকে শুধু যাবে না। ধরে যাক এই 1 নম্বর আর 3 নম্বরটা একই গিয়ে দাঁড়ালো, এইটা দাঁড়াচ্ছে এইখানে, এইটাও দাঁড়াচ্ছে এইখানে। তাহলে দেখা যাচ্ছে মিনি ওয়ান মানে দুটো, কমপক্ষে দুটোর একটা ইমেজ পাচ্ছি, তখন তাকে মিনি ওয়ান বলছি। এবং ইনটু কেন? ইনটু এই কারণে যে এই যে একটা এলিমেন্ট, এই এলিমেন্টটার কোনো প্রি ইমেজ নেই, তাই এটা ইনটু। আর এইখানে আমাদের ধরে যাক এইটা 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 এইটা, এটাও একটা মেনি ওয়ান ম্যাপিং এবং অন টু। কেন অন টু? না এই যে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে প্রি ইমেজ আমরা এ সেটে পাচ্ছি। তাহলে এই ধরনেরকে আমরা বলছি মেনি ওয়ান অন টু, আর এই ধরনেরকে আমরা বলছি মেনি ওয়ান ইনটু। যদি কোনো ম্যাপিং 1 1 অ্যান্ড অন টু হয়, 1 1 ম্যাপিংকে আমরা বলি ইনজেক্টিভ, অনটোটাকে বলি সারজেক্টিভ। আর যদি এই ইনজেক্টিভ সারজেক্টিভ দুটোই হয়, তখন আমরা তাকে বলি বাইজেক্টিভ। অর্থাৎ 1 1 অন টু দুটোই যদি হোল্ড করে কোনো একটা ম্যাপিংয়ের ক্ষেত্রে, তখন সে হয়ে যাবে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে ইনজেক্টিভ ম্যাপিং, সারজেক্টিভ ম্যাপিং আর বাইজেক্টিভ ম্যাপিংটা দাঁড়িয়ে আছে কিন্তু জাস্ট 1 1 অন টু এবং 1 1 ইনটু এই ম্যাপিংগুলোর ওপর। ঠিক আছে? আচ্ছা, কিছু এক্সাম্পলে আসা যাক। তার আগে এটা একটু ইয়ে করি। নেক্সট ফাইলে যাই। এখানে বলছে যে এরপর আসছে কম্পোজিশন অফ ম্যাপিং। composition of mapping। কম্পোজিশন অফ ম্যাপিং কি বলছে? কম্পোজিশন অফ ম্যাপিং ছবিটা আগে বলে দিই আমি। ছবিটা হচ্ছে এটাই, যে আমার এখানে একটা সেট আছে, আমার এখানে একটা সেট আছে, আমার এখানে একটা সেট আছে। ধরা যাক আমার এইখান থেকে এই সেটটায় একটা ফাংশন আমার আসছে হচ্ছে এফ, আবার এই সেটটা থেকে এই সেটটাতে আমার একটা ফাংশন আসছে জি। তাহলে আমি এই যে
এ সেট এটা, বি সেট এটা, সি সেট এটা। আমি যদি সরাসরি এ থেকে সিতে যাই তাহলে আমি যে নিয়মের মধ্যে দিয়ে যাব দ্যাট ইজ কল্ড কম্পোজিশন, এফ সার্কেল জি, এরকমভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, আমরা ফাংশানে একটা এক্সাম্পল নিয়ে নিই। আমরা ফাংশানে ধরে যাক আমার এখানে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, আর জি এক্স দিয়েছে আমাদের ধরে যাক এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে ধরে যাক আমার এখানে যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্ট আছে 1 2 3 আছে। তাহলে 1 2 3 জন্য আমার বিতে এক যদি এখানে বসাই তাহলে কাকে পাবো? একের জন্য এক, দুয়ের জন্য দুই, তিনের জন্য তিনই পাবো। মানে একের জন্য একই পাবো, দুয়ের জন্য দুইই পাবো, তিনের জন্য তিনই পাবো। আবার যদি এই ফাংশনে বসাই তাহলে একের জন্য কাকে পাচ্ছি? দুই, দুয়ের জন্য কাকে পাচ্ছি? 5, আর তিনের জন্য কাকে পাচ্ছি? 10। এবার আমার প্রশ্ন হচ্ছে আমাকে এক থেকে সরাসরি দুয়ে যেতে হবে, তাহলে আমি কোন নিয়মটা দিয়ে যাব? এই যে নিয়মটা দিয়ে যাব আমি, সেই নিয়মটাই হচ্ছে এফ কম্পোজ জি, মানে দুটো ফাংশনের কম্পোজিশন। তো সেটা কি করে বের করতে হয়? এফ কম্পোজ জি মানে লেখা হয় এফ অফ জি এক্স। এফ এক্স কত? এফ এক্স হচ্ছে এক্স, তাহলে এফ এক্স যদি এক্স হয় আর জি এক্স কত আছে আমাদের? জি এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে প্রথমত জি এক্সের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বসালাম, আবার এফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তার মানে এই যে নতুন যে ফাংশনটা হলো এফ কম্পোজ জি এক্স, এই এফ কম্পোজ জি এক্স মানে হচ্ছে আলটিমেটলি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তুই যদি এখানে ওয়ান পুট করিস, এখানে যদি ওয়ান পুট করিস তাহলে কত পাবি? ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট ইজ টু পাচ্ছিস এই সেটে, সি সেটে পাচ্ছিস। যদি এখানে টু পুট করা যায় তাহলে টু পুট করলে কত পাবো আমরা? টু স্কোয়ার প্লাস ওয়ান, এটা 5 পাবো। যদি আমি থ্রি পুট করি তাহলে আমার এখানে কত পাবো? থ্রি স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়াল টু 10। তাহলে এইভাবে আমরা দুটো ফাংশনের কম্পোজিশন করতে পারি। তো এইভাবে যে কম্পোজিশন অফ টু ম্যাপিং, এটাকে আমরা এইভাবে ডিনোট করি, কম্পোজিশন অফ টু ম্যাপিং। ঠিক আছে, এক্সাম্পলটি চলে এলো। এরপরে আমাদের এই ফাংশানের ইন্ট্রোডাকশন, এই জিনিসগুলোকে জাস্ট আমি একটু বলে দিলাম। তার কারণ একটাই যে আমাদের পরবর্তী ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। মানে অঙ্ক হয়তো সেরকমভাবে দেবে না, কিন্তু এই কনসেপশনগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। কেমন? যেমন আমাদেরকে এখানে দিতে পারে এরকমভাবে যে বলল যে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, জি এক্স ইকুয়াল টু 3x মাইনাস 2 দিয়ে আমাকে বলল যে বার করো হচ্ছে জি কম্পোজ জি, এটা বের করো, এফ কম্পোজ জি, এটা বের করো, জি কম্পোজ এফ, এটা বের করো। তাহলে ভালো করে বোঝ কী বলতে চেয়েছে। প্রথমেরটা যদি দেখি আমরা, জি কম্পোজ জি এক্স, অ্যাকচুয়ালি দেয় না, ওটা করে নিতে হয়। তার মানে জি অফ জি এক্স। তাহলে জি এক্স মানে কত জানি আমরা? জি এক্স মানে তো জানি 3x মাইনাস 2। তাহলে জি অফ 3x মাইনাস 2 মানে কত হবে? 3 ইন্টু 3x মাইনাস 2 মাইনাস 2, দ্যাট ইজ 9x মাইনাস 6 মাইনাস 2, দ্যাট ইজ ইকুয়াল টু 9x মাইনাস 8। তাহলে এটা জি কম্পোজ জি হচ্ছে কি, এটা হয়ে গেল আমাদের। এবার যদি আমরা এখানে দেখি যে এফ কম্পোজ জি কী হবে? এফ কম্পোজ জি এক্স, তার মানেটা হচ্ছে এফ অফ জি এক্স। তাহলে এফ অফ জি এক্স, জি এক্স মানে কত জানি আমরা? জি এক্স মানে জানি হচ্ছে 3x মাইনাস 2। তাহলে এফ অফ 3x মাইনাস 2, যেহেতু এফ এক্স হচ্ছে আমাদের এইটা, তাহলে এফ অফ 3x মাইনাস 2
কত হবে না, প্রথমত হবে হচ্ছে 3x মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3x মাইনাস 2 প্লাস 3, এই হচ্ছে আমাদের এটা। হ্যালো, হ্যাঁ বেশ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখানে তাহলে কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের 9x স্কোয়ার, 3 দুগুণে 6 দুগুণে 12x প্লাস 4 মাইনাস 12x প্লাস 8 প্লাস 3, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি 9x স্কোয়ার মাইনাস 24x, 8 আর 4 12 আর 3 15, তাহলে এ হয়ে গেল আমাদের এফ কম্পোজ জি এক্স এর মান। তাহলে বাকি যেটা থাকছে জি কম্পোজ এক্স, এটা তোরা নিজেরা করে ফেলতে পারি বাড়িতে। এটাকে সেভ করি। আচ্ছা, তাহলে এরকমভাবে আমাদের কম্পোজিশন থেকে অঙ্ক আসতে পারি। মার্কস গেল, এটা গেল, লাস্ট একটা আসছে আমাদের জেনে রাখা উচিত, দ্যাট ইজ হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনটা কি না, ইনভার্স ফাংশনটা হচ্ছে কিছুই না, এই যে আমাদের যে দুটো সেট ছিল, যে সেট থেকে আরেকটা সেটে যে আমার ম্যাপিংটা হচ্ছে, মানে আমি যে নিয়মের মধ্যে দিয়ে এইখানকার কোনো একটা এলিমেন্টের জন্য এই দিককার এলিমেন্টটা খুঁজে, মানে কোথার থেকে এসছে সে, সেটা খুঁজে পাওয়াকে ইনভার্স ফাংশন বলে, এবং সেটাকে f-1 এইভাবে ডিনোট করা হয়। কি বলছি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। মানে ধর এখানে আমার এ আছে, তার জন্য আমি এখানে বি পেয়েছি, এই নিয়মটা হচ্ছে আমার f(x), তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে এটাই যে fa ইজ ইকুয়াল টু বি, এখানে x এর জায়গায় a বসালে আমি b কে পাবো, কারণ a থেকে b তে যাচ্ছে। তার মানে এফ ইনভার্স বি, এফ ইনভার্স বি বলতে তাহলে আমি কাকে বুঝবো, এফ ইনভার্স বি বলতে আমি এ কে বুঝবো, মানে বিটা যে এলিমেন্ট থেকে এসছে সেই এলিমেন্টটাকে যে পদ্ধতির মাধ্যমে আমরা খুঁজে পাই তাকে আমরা ইনভার্স ফাংশন বলে থাকি। এখন ইনভার্স ফাংশনের কিছু এক্সাম্পল নিই, তাহলে সুবিধা হবে, একবারে সরাসরি বোঝা হয়ে যাবে। কি না, প্রথমত ধরে যাক এখানে f(x) ইকুয়াল টু আছে, যে f(x) ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, এটা একটা ফাংশন দিয়েছে আমাকে, একটা ফাংশন দিয়েছে আমাকে f(x) ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2, দিয়ে আমাকে বলেছে বের করো f ইনভার্স 11,16। তার মানে আমার এই যে সেটটা, দুটো সেট আমার ছিল এখানে, যে নিয়মটার মধ্যে দিয়ে আমরা গেছি, অর্থাৎ যে ফাংশনটার মধ্যে দিয়ে গেছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2, গিয়ে এখানে 11 পেয়েছি, 16 পেয়েছি। তাহলে 11 কার থেকে পেয়েছি সেটা ফাইন্ড আউট করাটা হচ্ছে অঙ্ক, 16 কার থেকে পেয়েছি সেটা ফাইন্ড আউট করাটাই হচ্ছে অঙ্ক। তাহলে এখান থেকে আমরা সহজে এরকমভাবে দেখতেই পারি যে তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 এটা যদি 11 হয়, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, মানে প্লাস 3 কোথাও ছিল, মাইনাস 3 কোথাও ছিল, প্লাস 3 যদি এই নিয়মের মধ্যে দিয়ে যায় সেটাও 11 পাবো, আবার মাইনাস 3 থেকে 11 পাবো। তাহলে এই হয়ে গেল 11 ইনভার্স। 11 ইনভার্স কী হচ্ছে, প্লাস মাইনাস 3। তাহলে সিমিলার ওয়েতে এক্স স্কোয়ার প্লাস 2 যদি 16 হয়, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 14, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস √14। তার মানে এখানে কোথাও প্লাস √14 ছিল, এখানে কোথাও মাইনাস √14 ছিল, সেখান থেকে আমরা 16 এসেছি,
এখান থেকে আমরা 16 এসেছি, তাহলে এফ ইনভার্স 11,16 দুটো পয়েন্ট তাহলে কী কী হচ্ছে +-3 এবং +√40। কী বললাম বোঝা গেল? সিমিলার ওয়েতে আমাকে হয়তো ফাইন্ড আউট করতে দিল এটা, যে ফাইন্ড আউট করো এফ ইনভার্স 11 <= x <= 27, এটা ফাইন্ড আউট করো। নিয়মটা কিন্তু এটাই, x² + 2, এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো সেই রেসপেক্টে আমরা কি করব? সেই রেসপেক্টে আমি যদি এইখানে এই প্রত্যেকটার সঙ্গে যদি আমি fx যদি গুণ করি, তাহলে 11 <= আমার fx <= আমার 27, এফ ইনভার্সটা চলে যাচ্ছে, fx চলে আসছে। fx কত দিয়েছে? fx তো x² + 2, তাহলে 11 <= x² + 2 <= 27, এখান থেকে দুটো ভাগে আমরা ভেঙে নিতে পারছি। একটা 11 <= x² + 2 এটা লিখতে পারি, আর একটা x² + 2 বাস একসঙ্গে করতে পারিস, এরকম আলাদা আলাদা না লিখে একসঙ্গে করতে পারিস এরকম ভাবে। প্রথমত এখানে +2 আছে, সবার সঙ্গে -2 কর, তাহলে এখানে 9, এখানে x², এখানে -2 মানে 25। ঠিক আছে, যখন এই জিনিসটা পেয়ে যাচ্ছি আমরা, এবার এই ক্ষেত্রে আমাদের দুটো দুটো করে জিনিস আসবে, মানে প্লাস মাইনাস করে আসবে। এই ক্ষেত্রে আমাদের দুটো করে জিনিস আসবে, একটা আসবে হচ্ছে 9 <= x², তার মানে প্লাস মাইনাস বা 3, এরকমভাবে লিখি 3 <= +-x, তাহলে ঘুরিয়ে 3 <= x, আর একটা হচ্ছে 3 <= -x, দুদিকে যদি মাইনাস দিয়ে গুণ করতে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা একটা পাচ্ছি। আরেকটা পাচ্ছি x² <= 25, তার মানে +-x <25, তার মানে +x নিলে <25 থাকছে, বাট -x নিলে তখন মাইনাস দিয়ে গুণ করে দিলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। 25 না 5, এটা 5, এটা 5 হয়ে যায়। তাহলে এবার যদি আমরা এখানে একটা লাইন টেনে নিই, লাইন টেনে আমার এখানে 0, এখানে আমার +3, এখানে আমার +5, এখানে আমার -3, আর এখানে আমার -5। প্রথমে একবার কি দেখছি? প্রথমে আগে দেখছি যে x > 3, মানে x এর মান 3-এর সমান বা 3-এর বড়, এদিকে যাচ্ছে। তারপরেক্ষণই এখানে দেখতে পাচ্ছি s <= -3, মানে x এর মান -3 বা -3-এর ছোট। এখানে x এর মান 5-এর ছোট, এই জায়গাটা যাচ্ছি, আর -5-এর বড় এই জায়গাটা। বাউন্ডেড হচ্ছে কোথায়? বাউন্ডেড হচ্ছে দেখ এইটুকুনি জায়গা বাউন্ডেড হচ্ছে, এইটুকুনি জায়গা বাউন্ডেড হচ্ছে। তাই এখানে আমরা বলছি যে x এর মান -5 <= x <-3, আবার 3 <= x <-5। তার মানে এই যে দিয়েছিল আমাদের f ইনভার্স 11 <= x <-27, তাহলে এর ভ্যালুটা পাচ্ছি এর মধ্যে থেকে, -5 থেকে -3-এর মধ্যে থেকে, এবং 3 থেকে 5-এর মধ্যে দিয়ে। তাহলে এই হলো আমাদের ইনভার্স সার্কুলার ফাংশন বা ইনভার্স ফাংশন সঙ্গে ফাংশন। নেক্সট দিন আমরা ম্যাট্রিক্স স্টার্ট করব। নেক্সট ডেতে আমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে এটা জাস্ট একটা প্রিলিমিনারি জিনিস, যেগুলো জানতে হয়, জেনে নিলাম। এইচএসে যেহেতু অঙ্ক নেই তাই এগুলোকে বলে দিলাম। ম্যাট্রিক্স স্টার্ট হবে। আর তোদের কাছে একটাই যেটা যখনই কলেজ স্টার্ট হবে আমাকে কিন্তু একটা মডিউল দিবি, অর্থাৎ কী কী জিনিস আছে সেগুলো আমরা জানি, কিন্তু তোদের কলেজে কোন কোন, মানে তোদের বিসিএসে ফার্স্ট সেমিস্টারে জাস্ট কতটা কি আছে সেটা আমার জানার জন্যই মডিউলটা লাগবে। আমিও দেখছি, জোগাড় করার চেষ্টা করছি, আর তোরাও জোগাড় করে দিবি। মানে কি, আর জাস্ট পিডিএফ করে, মানে ফোনে তুলে ছবি তুলে পিডিএফ করে আমাকে পাঠিয়ে দিবি। ওকে স্যার।